প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বহির্বিশ্বের খবরে। বিশ্বের বিভিন্ন ঘটনা ও সংবাদ নিয়ে চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন, এর নাম আন্তর্জাতিক, সাথে ফারাবি হাফিজ। সাম্প্রতিক সময়ে আবারও উত্তেজনা ছড়িয়েছে চীন তাইওয়ান দ্বন্দ্ব। তাইওয়ানের দখলে অনেকটা মরিয়া চীন। গেল কয়েক বছর ধরে এই দ্বীপাঞ্চলটির উপরে নজরদারি বাড়িয়েছে বেইজিং সরকার, আর অন্যদিকে যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে পাল্টা শক্তি প্রদর্শন করছে তাইওয়ান। আর এমন পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে যুদ্ধের সম্ভাবনা দেখছেন গবেষকদের কেউ কেউ, যাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র কিংবা জাপানের মতো দেশ। এই যুদ্ধের ব্যাপকতাও বেশি হবে বলে মনে করছেন তারা। মিলা খন্দকার একটি রিপোর্ট করেছেন। 1949 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে মার্কিনপন্থী চিয়াং কাই শেককে হটিয়ে চীনের ক্ষমতায় বসে কমিউনিস্ট পার্টি। চিয়াং কাই শেক চলে যান তাইওয়ান দ্বীপে। সেখানে গড়ে তোলেন রিপাবলিক অব চায়না, যাকে নিজ ভূখণ্ড দাবি করে চীন। দুপক্ষের সার্বভৌমত্বের এই লড়াই সম্প্রতি আরও তীব্র হয়েছে। তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে চীন। বসে নেই তাইওয়ানও। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে পাল্টা সামরিক মহড়া চালাচ্ছে তারা। দক্ষিণ চীন সাগরে প্রভাব ধরে রাখতে এই উষ্ণ সম্পর্কে প্রতিনিয়ত যেন ঘি ঢালছে যুক্তরাষ্ট্র। চীন থেকে তাইওয়ানকে আলাদা করার কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না। তাইওয়ানকে স্বাধীনতার পক্ষে যারা উস্কানি দিচ্ছে তারা আগুন নিয়ে খেলছে। বিমান বাহিনীর সবগুলো ইউনিট মহড়া চালিয়ে যাবে। এর উদ্দেশ্য হলো আমাদের জনগণকে জানানো যে আমরা যে কোনো প্রতিরোধ মোকাবেলায় প্রস্তুত আছি। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বলছে, 2026 সালে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে চীন তাইওয়ান। সম্ভাব্য এই যুদ্ধের একটি চিত্র তুলে ধরেছে সংস্থাটি। তাদের মতে চীনের সম্ভাব্য আগ্রাসন ব্যর্থ হবে যদি যুক্তরাষ্ট্র সরাসরি তাইওয়ানকে সহায়তা করে, আর তা না হলে মাত্র 3 মাসের মধ্যে তাইওয়ান দখলে নেবে চীন। চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সাথে মিলে সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা দিয়েছে জাপান। মিলা খন্দকার, চ্যানেল 24। এদিকে এতদিন শুধুমাত্র প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার সরাসরি যুদ্ধে অংশ নিতে পারবেন তাইওয়ানের নারীরা। বলা হচ্ছে যে চীনের সাথে উত্তেজনার জেরেই এমন ঘোষণা এসেছে দেশটির সেনাবাহিনীতে। উদ্দেশ্য চীনকে প্রতিহত করতে তাদের সামরিক সক্ষমতা বাড়ানো। ইউক্রেন যুদ্ধ আর অর্থনৈতিক মন্দায় বিশ্ব যখন বিপর্যস্ত, তখন উত্তেজনা বাড়ছে চীন ও স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানের মাঝে। চীনের অব্যাহত হুমকি মোকাবেলায় সামরিক সক্ষমতা বাড়াচ্ছে তাইওয়ান। ঢেলে সাজানো হচ্ছে সামরিক বাহিনী, যাতে রিজার্ভ ফোর্স থেকে নেওয়া হচ্ছে নারীদের। মাতৃভূমি নিরাপত্তায় নিজেকে প্রস্তুত করছি। মূল বাহিনীতে যোগদানের আগে এখান থেকে সব ধরনের সামরিক প্রশিক্ষণ নিতে হচ্ছে। কর্তৃত্ববাদী রাষ্ট্র দীর্ঘদিন ধরে আমাদের ওপর নিপীড়ন চালাচ্ছে। চীনের সামরিক শক্তি মোকাবেলায় তাইওয়ানের নারীরা স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিচ্ছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই প্রশিক্ষণ শেষে সামরিক বাহিনীতে নেওয়া হবে 220 জন নারীকে। ইউক্রেন আমাদের নতুন করে শিখিয়েছে কিভাবে সাম্রাজ্যবাদী রাষ্ট্রের বিরুদ্ধে টিকে থাকতে হয়। শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে আমাদের স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। সেনাবাহিনীতে নারী অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে প্রক্রিয়া মেনে ধীরে ধীরে এই নিয়োগ বাড়ানো হবে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে সামরিক সক্ষমতার তালিকায় চীনের অবস্থান 3 নম্বরে, আর তাইওয়ান রয়েছে 21 নম্বরে। চীনের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা 20 লাখ, বিপরীতে তাইওয়ানের 1,70,000। জুবাইর হুসাইন, চ্যানেল 24। এদিকে চীনে 80% মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে দেয়া পোস্টে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান মহামারী বিশেষজ্ঞ উ জুনিও এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন যে আগামী 2-3 মাসের মধ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে চীনের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ। তিনি শঙ্কা জানিয়েছেন, চলমান চান্দ্র নববর্ষের ছুটির সময় উৎসব চলায় মহামারীর আরও বিস্তার ঘটতে পারে। সম্প্রতি কোভিড বিধিনিষেধ শিথিলের পর দেশটিতে করোনা ব্যাপকভাবে প্রাদুর্ভাব ছড়ায়। সরকারি তথ্য বলছে যে চীনে শূন্য কোভিড নীতি বাতিল করার পর 1 মাসে কোভিডে আক্রান্ত প্রায় 60,000 রোগী হাসপাতালে মারা গেছেন।
এদিকে বৈশ্বিক মহামারীর কারণে ৩ বছর পর আবারও চান্দ্র বর্ষবরণ ও বসন্ত উৎসবে মেতেছেন চীনারা। গালা নাইটের মাধ্যমে শুরু হয় এই উৎসব। এক সপ্তাহের ছুটিতে শহর ছেড়ে গ্রামে ফিরে গেছেন কোটি কোটি চীনা। শহর বন্দর জুড়ে এখন শুধুই আনন্দ, উচ্ছ্বাস আর মিলন মেলার গল্প। সুরের মূর্ছনার সাথে আলোর নাচনে বর্ণিল চারদিক। চীনে গালা নাইটের মাধ্যমে শুরু হয়েছে চান্দ্র নববর্ষ ও বসন্ত উৎসবের মূল অনুষ্ঠান। লাল পোশাকের সাথে বর্ণিল আলো মিলেমিশে নতুন রূপে সেজেছে গোটা চীন। পৌরাণিক রীতি অনুযায়ী এবছরকে বলা হচ্ছে র্যাবিট ইয়ার বা খরগোশের বছর। গেল বছর ছিল বাঘের বর্ষ। 2023 খরগোশ ও গুইমায়ুর বছর। নতুন বছর আমাদের মধ্যে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আসুন গৌরবময় দিনটিকে স্বাগত জানাই। আয়োজকরা বলছেন এ বছরের অনুষ্ঠানে প্রযুক্তির ব্যবহারকে প্রাধান্য দেওয়া হয়েছে। চোখ ধাঁধানো আলোর প্রদর্শনী আর নানা আয়োজনে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজধানী বেইজিং সহ দেশটির প্রধান শহরগুলো। পরিবারের সাথে আনন্দ করতে হাজার মাইল পাড়ি দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছেন কোটি কোটি চীনা নাগরিক। সড়ক জুড়ে হরেক রকমের খাবার নিয়ে একসাথে চলছে ভোজন উৎসব। পুরো বছরটা আমরা এই সময়ের জন্য অপেক্ষা করি। আশা করি নতুন বছর সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। জীবনের জয়গানে উদ্বেলিত হবে সবাই। চান্দ্র নববর্ষ উপলক্ষে 1990 সাল থেকে এক সপ্তাহের সরকারি ছুটি চালু হয় চীনে। এই উৎসব শুরু খ্রিস্টপূর্ব 1600 বছর আগে। নানা আয়োজনে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চীনারাও এটি উদযাপন করছেন। জোবাইর হুসাইন, চ্যানেল 24। পানামা কলম্বিয়া সীমান্তে দুর্গম জঙ্গল ড্যারিয়ান গ্যাপ মানব পাচারকারীদের কাছে যুক্তরাষ্ট্রে প্রবেশের একটি জনপ্রিয় রুট। তবে অভিবাসন প্রত্যাশীদের কাছে যেন এক মরণ ফাঁদ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সাম্প্রতিক প্রতিবেদন বলছে যে 2022 সালে ঝুঁকি নিয়ে এই পথ ব্যবহার করেছেন নারী, শিশুসহ 2.5 লাখ মানুষ, যাদের মধ্যে প্রাণ হারিয়েছেন অনেকেই। এই পথে স্বপ্নের দেশে যেতে মরিয়া অভিবাসন প্রত্যাশীরা। প্রতিদিন গড়ে 500 থেকে 600 মানুষ পানামায় ঢুকছে। 2-1 দিন অবস্থান করেই পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য বলছে 2022 সালে জীবনের ঝুঁকি নিয়ে এই রুট ব্যবহার করেছে নারী, শিশুসহ 2.5 লাখ মানুষ, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। নাগরিক আছেন হাইতি, কিউবা ও বাংলাদেশিরাও। গেল বছর রেকর্ড সংখ্যক মানুষ ড্যারিয়ান গ্যাপ পাড়ি দিয়েছেন। এর মধ্যে ভেনেজুয়েলারই 1.5 লাখ মানুষ। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে থাকা দেশগুলো থেকেই বেশিরভাগ মানুষ এ পথে আসছেন। এ সংখ্যা দিন দিন বাড়ছে। এই পথে প্রাণ হারানো অনেকেরই মরদেহ মেলে না। তাই ধারণা করা হয় মৃত্যুর যে পরিসংখ্যান পাওয়া যায় তার চেয়ে প্রকৃত সংখ্যা আরও বেশি। মিলা খন্দকার, চ্যানেল 24। ইউক্রেনে রুশ হামলার 333 দিন পূর্ণ হয়েছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশটির জাতীয় ফুল সূর্যমুখীর গাছ রোপণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। পোল্যান্ড সরকারের অর্থায়নে ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে এমন ব্যতিক্রমী পদক্ষেপ। নিউ ইয়র্কে ইউক্রেনের জাতীয় ফুল ল্যান্ডমার্ক ফ্ল্যাটিরন ভবনের শোভা বাড়াচ্ছে 333টি সূর্যমুখী ফুলের গাছ, যা দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। ইউরোপের শীর্ষ গম উৎপাদনকারী দেশে রুশ হামলার 333 দিন পূর্তিতে পোল্যান্ড সরকারের অর্থায়নে ব্যতিক্রমী এই প্রদর্শনী।
নিউ ইয়র্কে পোল্যান্ডের কনসাল জেনারেল জানিয়েছেন কিয়েভের প্রতি সমর্থন ও যুদ্ধ নিয়ে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ। যুদ্ধ শুরুর পর ইউক্রেনের মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে রাশিয়ার মোকাবেলা করছে তা বিশ্বের দরবারে প্রশংসা কুড়াচ্ছে। তাদের এই দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা ও সমর্থন জানাতেই ইউক্রেনের জাতীয় ফুল সূর্যমুখীকে এইভাবে প্রদর্শন করছি আমরা। পোল্যান্ডের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়দের অনেকে। আমরা ইউক্রেনের সাথে আছি। খুব ভালো লাগছে যে এমন একটি পদক্ষেপের মাধ্যমে বিশ্বকে দেশটির প্রতি সমর্থনের জন্য কিছু করতে পারছি। গেল বছরের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন অসংখ্য ইউক্রেনীয়। ৮০ লাখের বেশি শরণার্থীকে আশ্রয়ের পাশাপাশি ইউক্রেনকে অস্ত্র সহায়তাও দিচ্ছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। রাখি জেসমিন, চ্যানেল 24। জেসিন্ডা আর্ডার্নের পদত্যাগের পর নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্রিস হিপকিন্সের নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল লেবার পার্টি। বুধবার শপথ গ্রহণ করবেন তিনি। রবিবার পার্টির বৈঠকে তাকে পরবর্তী প্রধানমন্ত্রী করতে ব্যাপক সমর্থন জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এছাড়া উপপ্রধানমন্ত্রী হিসেবে কার্মেল সেপুলোনির নাম ঘোষণা করা হয়েছে। বিদায়ী প্রধানমন্ত্রী জেসিন্ডার স্থলাভিষিক্ত হতে ৪৪ বছর বয়সী হিপকিন্স একাই ছিলেন প্রার্থী। ক্রিস হিপকিন্স বিশ্বে চলমান অর্থনৈতিক মন্দার চ্যালেঞ্জ মোকাবেলায় নিউজিল্যান্ডবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জবাবদিহিতাকে গুরুত্ব দেবেন এমন কথাও সবার সামনে বলেছেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো আন্তর্জাতিক অনুষ্ঠানে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।